এবার $254 কোটি সম্পদ পাচারে জড়িত ৪২ ব্যক্তি প্রতিষ্ঠানকে শনাক্ত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU, যা উদ্ধারে কাজ করবে ৮ বিদেশি প্রতিষ্ঠান। পাচারের অর্থ ফেরানোর অগ্রগতি নিয়ে ব্যাংক নির্বাহীদের সাথে বৈঠক করেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। নির্দেশ দেন আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানগুলোকে দ্রুত ও যথাযথ তথ্য দিয়ে সহযোগিতা করার। মেজবাহ হাসানের রিপোর্ট। আওয়ামী আমলে ব্যাপক লুটপাটের শিকার দেশের ব্যাংক খাত। ঋণের নামে নেওয়া অর্থের বড় অংশই পাচার হয় বিভিন্ন দেশে। অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র অনুযায়ী আওয়ামী আমলে দেশ থেকে পাচার হয় $234 বিলিয়ন। যেসব অর্থ উদ্ধারে জোরালো পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক, তারই ধারাবাহিকতায় এবার নতুন ৪২ প্রতিষ্ঠানকে শনাক্ত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU, যারা ঋণের নামে বিভিন্ন দেশে পাচার করে $254 কোটি সম্পদ। যে তালিকায় নাম রয়েছে SB এক্সিম গ্রুপ, AWR সহ অনেকে। এসব প্রতিষ্ঠানের টাকা ফেরতে দায়িত্ব দেওয়া হয়েছে বিদেশে এসব ৮ প্রতিষ্ঠানকে। 200 কোটি টাকার অধিক যে ঋণগুলো আছে, যেগুলো খেলাপি হয়েছে এবং তার মধ্যেও বেশ কিছু পাচার হয়েছে, বা যারা প্রতিষ্ঠানগুলোর মালিক তাদেরকে কাছে পাওয়া যাচ্ছে না, তাদের বিষয়ে আলোচনা করার জন্য এই ক্ষেত্রেও আমরা একই পদ্ধতি গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান, মূলত লিগ্যাল ফার্মগুলো, যারা এই পাচারকৃত অর্থ স্ব দেশে, যে সকল দেশে অর্থ পাচার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গিয়েছে, পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর অগ্রগতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেন ৩৮ বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ নির্বাহীরা, যেখানে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানগুলোকে দ্রুত ও যথাযথ তথ্য দিয়ে সহযোগিতা করতে নির্দেশ দেন গভর্নর। বাংলাদেশ ব্যাংক ফেরত পাবে না, যেসব ব্যাংক থেকে টাকাগুলো গেছে সেই সব ব্যাংকে টাকাটা ফেরত পাবে। তো সব ব্যাংকগুলো উচিত এটাকে আরও পুশ করা, এটাকে আরও এক্সপেরাইট করা, এবং যাদের যে সমস্ত ব্যাংকে ধরেন 100 টাকা আছে, কোনো ব্যাংকে 60 টাকা আছে, সেই ব্যাংকটা উইল বিকাম লিড ব্যাংক, আদার্স উইল বিকাম দ্য পার্টিসিপেটিং ব্যাংক। সবাই মিলে যাতে এটাকে আমরা পুশ করে এটাকে করি, যাতে করে আগামীতে কেউ যেন আবার মানে ওই চিন্তা না করে টাকা বাইরে নিয়ে যেতে পারলে কোনো সমস্যা নেই, আমি টাকাটা বাইরে নিয়ে আমি অ্যাসেট বিল্ড করব। এর আগে শীর্ষ 11টি গ্রুপের ব্যাংক লুট, অর্থ পাচার, করফাঁকি সহ বিভিন্ন অনিয়ম জালিয়াতি খুঁজতে যৌথ তদন্ত দল গঠন করে অন্তর্বর্তী সরকার। জব্দ করা হয় হাসিনা পরিবার সহ আলোচিত 10 গ্রুপের দেশে ও বিদেশে থাকা মোট ৭৬,০০০ কোটি টাকার সম্পদ। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। দুর্নীতির স্বার্থে ব্যয় বাড়ানো হয়েছে। সড়ক, রেল ও নৌখাতের এমন ডজন খানেক প্রকল্প চিহ্নিত করেছে সরকার। চিহ্নিত হয়েছেন দুর্নীতির সঙ্গে জড়িতরাও। অভিযুক্তদের কোন প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করা হবে এখন সেটি ঠিক করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। ৭১ বিজনেসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, প্রকল্পের ব্যয় বৃদ্ধি স্বাভাবিক প্রক্রিয়া হলেও আওয়ামী লীগ সরকার বাড়িয়েছে স্বেচ্ছাচারীভাবে। রুহুল আমিনের রিপোর্ট। পতিত আওয়ামী লীগ সরকারের নেয়া অন্যতম বিতর্কিত উদ্যোগ কর্ণফুলী টানেল প্রকল্প। প্রায় ১১,০০০ কোটি টাকা খরচে এটি বাস্তবায়ন করা হয় বন্দরনগরী চট্টগ্রামে, যেখানে কর্ণফুলী নদীতে টানেলের পাশাপাশি গড়ে তোলা হয় রাজকীয় অতিথিশালা ও সার্ভিস এরিয়া। প্রকল্পটি নেয়ার সময় অনেক আশা দেখিয়েছিল সড়ক মন্ত্রণালয়, কিন্তু টানেল দিয়ে যে পরিমাণ গাড়ি চলাচল করে তা থেকে পাওয়া আয়ে উঠছে না রক্ষণাবেক্ষণ খরচই, জানিয়ে আওয়ামী লীগের সময়ই ব্যাপক বিতর্ক ওঠে। আর বিশ্লেষকেরা এটিকে আখ্যা দেন সাদাহাতি প্রকল্প নামে। আরেক মেগা প্রকল্প পদ্মা সেতু, শুরুতে যার ব্যয় ধরা হয় ১০,০০০ কোটি টাকা, কিন্তু ধাপে ধাপে বেড়ে দাঁড়ায় ৩৩,০০০ কোটিতে। প্রকল্পের সুফল নিয়ে তেমন প্রশ্ন না থাকলেও ব্যয় নিয়ে প্রশ্ন ওঠে আওয়ামী লীগ আমলেই। প্রকল্প নেওয়া হয়েছে একটা ব্যয় রেখে নির্ধারণ করে, পর্যায়ক্রমে প্রকল্প এগিয়েছে, ব্যয় বেড়েছে। এরকমের হয়, কিন্তু আওয়ামী লীগের আমলে স্বেচ্ছাচারীভাবে হয়েছে, অস্বাভাবিকভাবে বেড়েছে। তো সেখানে অপচয় হয়েছে, দুর্নীতি হয়েছে। আমার কাছে মনে হয়েছে এটা প্রতিষ্ঠিত। আমরা কিছু প্রকল্প চিহ্নিত করেছি এবং সেই চিহ্নিত প্রকল্পের সাথে যারা জড়িত আছে তাদেরকে কোন প্রক্রিয়া এটা আওতার মধ্যে আনা যায়। যারা যুক্ত আছেন তারা এই ব্যয়ের জন্য
আইনের মুখোমুখি হবেন। রেলের উন্নয়নেও বিপুল ব্যয়ে বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করে তৎকালীন সরকার, কিন্তু সেখানেও মুখ থুবড়ে পড়ে কিছু উদ্যোগ, যেমন ডেমু ট্রেন। হুন্দাই থেকে রেলের ইঞ্জিন কেনা নিয়েও বিতর্কে পড়ে আওয়ামী লীগ সরকার। এমন অনেক উদ্যোগে দুর্নীতির অভিযোগ বিস্তর। আমার জানা মতে আমার সড়কে 7-8টি প্রকল্প আছে, রেলে আছে বেশ কয়েকটি। যেমন এটা আপনি জানেন, এর আগেও একবার এই যে হুন্দাই, সেখানে অনিয়ম হয়েছে, স্পেসিফিকেশন ডাউন করে তাদেরকে কাজ দেওয়া হয়েছে, যে স্পেসিফিকেশন দিয়ে হয়েছে সেই মান আসি নাই, রিসিভ করা হয়েছে, এগুলি আছে। মন্ত্রী জানান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের কেনাকাটায়ও দুর্নীতির আলামত মিলেছে। তদন্ত করা হচ্ছে কিছু কেনাকাটা। বেশ কিছু নৌযান কেনা হয়েছে, সেগুলি একেবারে মানহীন, বাট ওই ধরনের জাহাজের প্রাইস আন্তর্জাতিক পর্যায়ে বা রিজিওনাল পর্যায়ে আরও অনেক কম, কিন্তু অধিক মূল্য দিয়ে কেনা হয়েছে। এগুলি প্রত্যেকটা মন্ত্রণালয়ে কয়েকটা চিহ্নিত করা হয়েছে। মন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়নে জড়িত সব পক্ষই আসবে বিচারের আওতায়। রুহুল আমিন, ৭১, ঢাকা। মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধির প্রকৃত তথ্য পেতে পরিবর্তন আসছে ভিত্তি বছরে। একই সাথে বাড়ানো হবে জরিপের আওতা। ৭১ বিজনেসকে দেয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। বলেন, উন্নয়ন জনবান্ধব হলো কিনা সেটিও নিশ্চিত করতে চায় সরকার। এ সময় প্রকল্প বাছাই, গ্রহণ ও বাস্তবায়নে সতর্ক থাকার কথাও জানান প্রতিমন্ত্রী। হুঁশিয়ারি দেন অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের। ইমদাদ হোসেনের প্রতিবেদন। রাইড শেয়ারিং, ই কমার্স, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, সোলার প্যানেল কিংবা ফ্রিল্যান্সিংয়ের মতো সেবা এখন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, যার উল্লেখযোগ্য অস্তিত্ব ছিল না 2 দশক আগেও। অথচ প্রবৃদ্ধির হিসাবে আমলে নেওয়া হয় না এসব খাত, কারণ ভিত্তি বছর পুরনো, ফলে পাওয়া যায় না প্রবৃদ্ধির প্রকৃত হিসাবও। মূল্যস্ফীতির হিসাবের ক্ষেত্রেও রয়েছে একই জটিলতা, কারণ সেখানে আমলে রাখা হয় সারা দেশের 154টি বাজারের তথ্য, আর পণ্য 700-র কিছু বেশি। প্রতিমন্ত্রী মনে করেন, সরবরাহ ব্যবস্থাপনা এবং নজরদারি নিশ্চিতে বিকল্প নেই সঠিক উপাত্তের। তাই এখানেও ভিত্তি বছর পরিবর্তনে চিন্তা করা হচ্ছে। আমরা দেখছি যে বেজ ইয়ার, সেটা জিডিপির ক্ষেত্রে হোক আর সেটা মূল্যস্ফীতির ক্ষেত্রে হোক, এগুলো আসলে আমাদের পরিবর্তন করতে হবে। 1, 2 হচ্ছে যেটার ভিত্তিতে আপনার ধরেন মানে মূল্যস্ফীতি গণনা করা হয়, সেটাও যে আমরা করেছি, আমরা চেষ্টা করছি যে এই যে মানদণ্ডেরগুলো কিংবা একটা মূল্যস্ফীতির যেসব বিষয়ের ক্যালকুলেশনের ভিত্তি, সেগুলোকে যথার্থ কিনা সেটা পরীক্ষা করা, স্যাম্পল সাইজকে আরও বিস্তৃত করা, যে ধরনের স্যাম্পল সাইজের উপরে এই মূল্যস্ফীতি গণনা হয় সেটা কতটা রিপ্রেজেন্টেটিভ মানে প্রতিনিধিত্বমূলক, সেটা আমরা মানে দেখে মনে করেছি যে না, এটা যথেষ্ট নয়। দেশে বর্তমানে 1150 প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়ায়, অপেক্ষমান আরও 1200। ফলে এ নিয়ে খানিকটা চিন্তিত সরকার। এছাড়া চলতি অর্থ বছরের রেকর্ড 3 লাখ কোটি টাকার খরচের বিষয়টিও থাকছে গুরুত্বের তালিকায়। প্রতিমন্ত্রী জানান, জনগণ এবং অর্থনীতির জন্য উপকারী এমন সব প্রকল্পই অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবে সরকার, যেখানে প্রশ্রয় দেয়া হবে না অন্যায়, অনিয়ম আর দুর্নীতিকে। যেসব প্রকল্পের ব্যয়ের ক্ষেত্রে ব্যাপক অসামঞ্জস্য আছে, সেগুলোর তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেটা এমনকি মাননীয় প্রধানমন্ত্রীও যখন একনেক মিটিংয়ে এবং জাতীয় মানে যে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের মিটিংয়ে, সেখানেও এই নির্দেশনাগুলো দিয়েছেন এবং আইএমডি তদন্ত রিপোর্ট দিয়েছে, সে অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা জানার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পুরনো ব্যয়বহুল প্রকল্পে অনিয়মের সাথে জড়িতদের শাস্তির আলোচনাও জোরালো সরকারের মধ্যে। সেখানেই বিশেষ উদ্যোগের কথা জানান জোনায়েদ সাকি। ইমদাদ হোসেন, ৭১, ঢাকা। অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টের 8 দিনে দেশে প্রবাসী আয় এসেছে 91,50,00,000 যা গেল বছরের একই সময়ের তুলনায় প্রায় 43% বেশি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। প্রতিবেদনে দেখা যায়, রাষ্ট্রীয় মালিকানাধীন 6 ব্যাংকের মাধ্যমে এসেছে $10,80,00,000, বিপরীতে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে $68,50,00,000, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে $11,90,00,000 এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে $19,00,000। দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও কর্তৃপক্ষের গাফিলতিতে অস্তিত্ব সংকটে দেশের অন্যতম বৃহৎ চিনিকল জয়পুরহাট সুগার মিল, যেখানে অযত্নে নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি। এতে সক্ষমতার অর্ধেকও উৎপাদন করতে পারছে না প্রতিষ্ঠানটি। এমন অবস্থায় মিলটিকে বেসরকারি খাতে নেয়ার উদ্যোগ নেওয়া হলে আন্দোলনে নামেন শ্রমিকরা। দাবি করেন, সঠিকভাবে পরিচালনা করলেই ঘুরে দাঁড়াবে একসময়ের বিখ্যাত এই চিনিকল।
মোয়াজ্জেম হোসেনের তথ্যচিত্রে প্রতিবেদন। 1962 সালে প্রায় 100 একর জায়গায় গড়ে ওঠা দেশের অন্যতম বৃহৎ চিনিকল জয়পুরহাট সুগার মিল। উত্তরাঞ্চলের অর্থনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করা একসময়ের এই মিলটি এখন হয়ে উঠেছে গলার কাঁটা। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, কর্তৃপক্ষের গাফিলতি এবং পরিকল্পনার অভাবে প্রতি বছরই বাড়ছে লোকসান, ভারী হচ্ছে ঋণের বোঝা। 55,072 মেট্রিক টন উৎপাদন সক্ষমতার সুগার মিলটিতে বছরে উৎপাদন হয় 20,000 টন চিনি, যেখানে কাজ করেন নিয়মিত অনিয়মিত মিলে প্রায় 1,000 কর্মকর্তা কর্মচারী, যাদের বেতন বাবদ বছরে খরচ হয় 27 কোটি টাকা। তথ্য বলছে গেল 5 বছরে 100 কোটি টাকা আয়ের বিপরীতে ব্যয় 320 কোটি। ফলে প্রতি বছর গুনতে হয় বিপুল পরিমাণ লোকসান। এছাড়াও নানামুখী সংকটে ধুঁকতে থাকা মিলটিতে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি। এতে কমছে উৎপাদন সক্ষমতা। ফলে শ্রমিক কর্মচারীদের বেতন ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সরকারের পরিকল্পনা অনুযায়ী যদি নজরদারি করে, আমার মনে হয় এই প্রতিষ্ঠানগুলো লাভজনক অবস্থানে যাবে। এমন অবস্থায় মিলটি বেসরকারি খাতে হস্তান্তরের উদ্যোগ নিলে আন্দোলনে নামেন কর্মরত শ্রমিকরা। আমাদের যে সম্পদ আছে, আমাদের যে জায়গাগুলো আছে, এগুলা সুষ্ঠু ব্যবহার করলে এখান থেকে যে টাকা আসবে, এই টাকা দিয়ে আমার শ্রমিক বাঁচবে, আখ চাষি বাঁচবে, আমরাও বাঁচবো। সঠিক ব্যবস্থাপনার অভাব, নিয়ন্ত্রণের অভাব, আধুনিক প্রযুক্তির অভাব এবং কৃষক বান্ধব পরিবেশ তৈরির অভাব। কর্তৃপক্ষ বলছে উৎপাদন বৃদ্ধি ও প্রশাসনিক শৃঙ্খল ফেরাতে এরই মধ্যে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, যা বাস্তবায়ন হলে আবারও ঘুরে দাঁড়াবে মিলটি। আখ চাষ বৃদ্ধি, অল্পে তো সরকার আখের মূল্য বৃদ্ধি করেছে, এখন আখ চাষিরা এগিয়ে আসলে এবং আমাদের সম্প্রসারণ থেকে যে কার্যক্রমগুলি এগুলো আমরা চালিয়ে যাচ্ছি। স্থানীয়রা বলছেন বাস্তবসম্মত সংস্কার না হলে হারিয়ে যেতে পারে উত্তরাঞ্চলের এই ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান। নুজহাত রাহনুমা, ৭১। মার্কিন সিনেটে পাশ হওয়া রাশিয়ার উপর নিষেধাজ্ঞা বিল নিয়ে চিন্তিত নয় ভারত। মস্কো থেকে তেল কেনার শাস্তিস্বরূপ শুল্ক আরোপ হলেও তা বেশ ভালোভাবে সামাল দিতে সক্ষম নয়াদিল্লি, যেখানে বিশাল কৌশলগত মজুদ, বিকল্প উৎস ও শক্তিশালী সরবরাহ ব্যবস্থাকে সামনে আনছেন অর্থনীতিবিদরা। তাই শুল্কের চাপকে কূটনৈতিকভাবে মোকাবিলার পরামর্শ তাদের। নাদিয়া ইসলাম তুলি জানাচ্ছেন বিস্তারিত। রাশিয়াকে চাপে রাখতে মার্কিন সিনেটে পাশ হয় নিষেধাজ্ঞা সংক্রান্ত এক বিল, যার আওতায় দেশটি থেকে তেল কিনলে শাস্তিস্বরূপ বসতে পারে শতভাগ শুল্ক। জানিয়ে ভারতের চিন্তিত হওয়ার কারণ দেখছেন না অর্থনীতিবিদরা। এর পেছনে বেশ কিছু যুক্তি তুলে ধরেন তারা, যেখানে প্রাধান্য পাচ্ছে আর্থিক ছাড়ে রুশ তেল কেনার বিষয়টি। তাদের মতে শুরুর দিকে রাশিয়া থেকে প্রতি ব্যারেল তেলে $15 থেকে $20 ছাড় পেত ভারত, কিন্তু বর্তমানে সেই ছাড় উল্লেখযোগ্য হারে কমে দাঁড়িয়েছে মাত্র $2 থেকে $3। ফলে $150 বিলিয়ন তেল আমদানির তুলনায় বছরে সাশ্রয়ের পরিমাণ মাত্র $2 থেকে $3 বিলিয়ন, যা প্রায় $4.25 ট্রিলিয়ন অর্থনীতির বিচারে একদম নগণ্য। অন্যদিকে ভারতের জন্য আমদানি উৎসের চেয়েও বড় বিষয় বিশ্ববাজারে তেলের গড় দাম। ব্যারেল প্রতি $10 বাড়লে বার্ষিক খরচ বেড়ে যায় $15 বিলিয়ন, যার প্রভাব মোকাবিলায় বিশাল কৌশলগত মজুদের ভাণ্ডার গড়ে তুলেছে দেশটি। এছাড়া তেল বাণিজ্যে ভেনেজুয়েলা, যুক্তরাষ্ট্র সহ 40টি দেশের সাথে সম্পর্ক জোরদার করছে নয়াদিল্লি, যাতে শক্তিশালী অবস্থানে রয়েছে তেল সরবরাহ ব্যবস্থা। এরই মধ্যে ডলার নির্ভরতা কমাতে ও মার্কিন আর্থিক ব্যবস্থার চাপ সামলাতে বিকল্প আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা তৈরি করেছে ভারত। বিদেশি ব্যাংকগুলো যাতে ভারতীয় ব্যাংকে দেশটির মুদ্রার রুপিতে লেনদেন করতে পারে, সেজন্য ভস্ট্রো অ্যাকাউন্ট চালু করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। ফলে এমন সব ব্যবস্থায় বিঘ্ন ঘটছে না জ্বালানি নিরাপত্তায়। তাই মার্কিন শুল্কের চাপ কূটনৈতিকভাবে সমাধানের আশা অর্থনীতিবিদদের। নাদিয়া ইসলাম তুলি, ৭১। অপচয় কমিয়ে সরকারের $110 বিলিয়ন সাশ্রয় করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির এমন দাবিকে অতিরঞ্জিত বলছে পর্যবেক্ষক সংস্থা GAO। এর আগে করদাতাদের বছরে $2 ট্রিলিয়ন সাশ্রয়ের প্রতিশ্রুতি দিয়ে ডজের দায়িত্ব নেন ইলন মাস্ক। তবে লক্ষ্য পূরণ না করেই গেল বছর ইস্তফা দেন মার্কিন এই ধনকুবের। নুসরাত মমি জানাচ্ছেন বিস্তারিত।
করদাতাদের $110 বিলিয়ন সাশ্রয় করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্ক। নিজেদের ওয়েবসাইটে এমন দাবি করেছে যুক্তরাষ্ট্র সরকারের অপচয় কমাতে খোলা ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডজ। আর এ তথ্য যাচাই করে অতিরঞ্জিত বলছে মার্কিন পর্যবেক্ষক সংস্থা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস GAO। সংস্থাটি বলছে ডজের তথ্যের উল্লেখযোগ্য অংশের নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই। বড় ধরনের অসঙ্গতি রয়েছে ওয়াল অফ রিসিটসে। পূর্ব নির্ধারিত চুক্তি বাতিলকে নিজেদের সফলতা হিসেবে দেখিয়েছে তারা, অথচ বাতিল করা 264টি চুক্তির মধ্যে 108টি ডজ গঠনের আগেই প্রক্রিয়াকরণের মধ্যে ছিল। এছাড়া প্রতিরক্ষা বিভাগের $1.7 বিলিয়ন একটি আইটি চুক্তি বাতিলের দাবি করা হলেও বাস্তবে তা বাতিল হয়নি কিংবা কোনো অর্থ সাশ্রয় হয়নি। একই সময়ে 15,887টি অনুদান বাতিলের কথা জানায় ডজ। এর মধ্যে 13,553টির ক্ষেত্রে কোন পদ্ধতিতে সাশ্রয়ের হিসাব করা হয়েছে তার পর্যাপ্ত তথ্য পায়নি GAO। এ নিয়ে প্রশ্ন করলেও মুখ খোলেননি গভর্নমেন্ট এফিসিয়েন্সির কেউ। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর কিছুদিন পর সরকারি অর্থের অপচয় রোধে চালু হয় ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডজ, যার নেতৃত্বে ছিলেন ইলন মাস্ক। প্রতিশ্রুতি দেন চাকরি ছাঁটাই ও সরকারি কর্মসূচি বন্ধের মাধ্যমে বছরের সাশ্রয় হবে $2 ট্রিলিয়ন। পরবর্তীতে ট্রাম্পের সাথে মনোমালিন্যের জেরে 2025 সালের মে মাসে পদত্যাগ করেন মাস্ক। নুসরাত মৌমি, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।